দেশের আকাশে শাওয়ালের চাঁদ রাত পোহালে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী সহ বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল, পথ ঘাটে বর্ণিল আলোকসজ্জা। এরকম চাঁদ রাত কখনো আমার হয় নাই, এই প্রথম ফার্স্ট একটু বেশি এনজয় করতেছি। নগরবাসী মনে হয় না এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো চাঁদ রাত উদযাপন করছে কিনা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 8:30টায় প্রধান জামাত। দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। ঈদ যাত্রার শেষ দিনেও সড়ক ও রেলপথে স্বস্তি। গাদাগাদি হলেও হাসি মুখে বাড়ির পথ ধরেছেন লঞ্চ যাত্রীরা। কোনো জায়গায় জ্যাম পাই নেই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। লন্ডনে ঈদ জামাতে অংশ নিলেন তারেক রহমান। এপ্রিলেই ফিরছেন খালেদা জিয়া, জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। রাত পোহালেই উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সেই খুশিতে ভাসছে দেশ। বহু বছর পর চাঁদ রাতে ঢাকার রাস্তায় বেরিয়েছে আনন্দ মিছিল, যেখানে তুলে ধরা হয়েছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য। সবার প্রত্যাশা ঈদের এই খুশি ছড়িয়ে পড়বে প্রতিটি অঙ্গনে। মানুষে মানুষে বাড়বে সম্প্রীতি আর সৌহার্দ্য। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সবার মাঝেই ঈদের প্রস্তুতি। শেষ রোজা ধরে ইফতারের আগে অনেকেই আসেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এখানেই বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ইফতারের পরপরই কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। একসময় চাঁদ রাতে ঢাকার রাস্তায় বের হতো বর্ণাঢ্য জৌলুস। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য এবার ফিরিয়ে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এমনই একটি আয়োজনে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা, যেখানে তুলে ধরা হয় ঢাকার ইতিহাস, ঐতিহ্যকে। দীর্ঘদিন আমাদের এখানে একটা ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল। আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদের আগে চাঁদ রাতে উৎসব হচ্ছে। কালকে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ মিছিল হবে। এরপরে নববর্ষেও আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা, সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। মেহেদি পরা, কাওয়ালি গান, বাদ্যবাজনা, এমনকি আনন্দ মিছিল, কোনো কিছুরই কমতি ছিল না আয়োজনে। এমন আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকাবাসী। ভালোই লাগে। আমি ছোটবেলা হইতেই আমি এই রকমের মজা করছি, আনন্দ করছি, গান গাইছি, নাচছি। এরকম চাঁদ রাত কখনো আমার হয় নাই, এই প্রথম ফার্স্ট একটু বেশি এনজয় করতেছি। নগরবাসী মনে হয় না এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো চাঁদ রাত উদযাপন করছে কিনা। ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়, সংসদ ভবন ও সচিবালয়ের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। বেশিরভাগ ক্ষেত্রেই লাল সবুজের আবহে সাজলেও শুভ্র আলোয় নগর ভবন হয়ে ওঠে অনন্য। পবিত্র রমজান মাস আমাদের শিক্ষা দেয় সকল ফিতনা ফাসাদ ভুলে গিয়ে আত্মসংযমী হতে। একই সাথে সকল ধরনের মারামারি হানাহানি ভুলে ভ্রাতৃত্ববোধে পাশাপাশি থাকতে শিক্ষা দেয়। ঈদের এই আবহে এই যে আলোকছটা প্রত্যেকটি মানুষের হৃদয়ে যেন উজ্জ্বল করে। সকলে মিলে প্রাণ খুলে উপভোগ করুক ঈদের খুশি। ঈদ মোবারক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
শাওয়াল মাসের চাঁদ দেখার পর চট্টগ্রামে ঈদ আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। নগরীর আন্দারকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বের হয় আনন্দ মিছিলটি। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় একে অন্যের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ভাগ করে নেন ঈদের আনন্দ। চট্টলার সর্বসাধারণের ব্যানারে মিছিলটি চেরাগি পাহাড় থেকে জামাল খান হয়ে চকবাজার গিয়ে শেষ হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশের আয়োজন করা হয়। ঈদকে কেন্দ্র করে কেউ যেন অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারের প্রতি সজাগ দৃষ্টির আহ্বান জানান বক্তারা। আমাদের আনন্দের উৎসব, সেটা আমরা আজকে থেকেই চাঁদ রাত থেকে ঈদের আনন্দ শুরু করতে যাচ্ছি। আনন্দটাই আমরা এখানে ছড়িয়ে দিতে চাচ্ছি। আমরা ঈদে আমাদের এই আনন্দ মিছিল থেকে চট্টগ্রাম সহ দেশবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই। ছোটবেলায় এগুলো আমরা মজা করতাম, কিন্তু এখন কিন্তু এগুলো হয় নাই। এই বছর অনেক ফিলটা অনেক ভালো হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে করতে পারছি, অনেক ভালো লাগছে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে ঈদ উদযাপন করবে এমন প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। দল মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকেন সে আহ্বান জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। যাতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। রোববার শেষ মুহূর্তে নিরাপত্তা প্রস্তুতি দেখতে যান ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। জানান, ফাঁকা ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রায় 35,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করবেন এই ঈদগাহে। এখানে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাই জাতীয় ঈদগাহ ঘিরে নিরাপত্তার কোনো কমতি রাখতে চান না আইনশৃঙ্খলা বাহিনী। সকালে ঈদগাহ পরিদর্শনে যান ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। পুলিশের গুরুত্বপূর্ণ 2 ইউনিট প্রধান জানান, নগরবাসীর ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়, সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটিসি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে। প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকের এক উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ঢাকা উত্তর সিটি। পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে গিয়ে কর্মকর্তারা তুলে ধরেন পরিকল্পনার বিস্তারিত। জানান, সকাল 8:30টায় ঈদ জামাতের পর 9টায় শুরু হবে ঐতিহ্যবাহী ঈদ র্যালি, শেষ হবে মানিক মিয়া এভিনিউ গিয়ে। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো। এই 2 ঈদগাহের পাশাপাশি বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও 5টি ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 7টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকে সদরঘাটে ছিল লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে লঞ্চেই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানান তারা। ডেক থেকে কেবিন, এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও। যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কিছু যাত্রী। ঈদ এলি এ যেন চেনা ছবি। সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখো মানুষের ভিড়ে ঠাসা। প্রিয়জনদের সাথে ছুটি কাটাতে বাড়ির পথ ধরেছে হাজারো যাত্রী।
শেকড়ের টানে যেতে হবে বাড়ি, ভিড় আর ভোগান্তি যেখানে তুচ্ছ। বাস নয়, লঞ্চের যাত্রাই উপভোগ্য দক্ষিণাঞ্চলবাসীর কাছে। এবার একটু ছুটিটা একটু ভাগ ভাগ হয়েছে, এই জন্য মানুষ ধীরে ধীরে যাইতে পারতেছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, সমস্যা নেই। বাপ মা ভাই ব্রাদার ঈদ করবো, ভাই এটাই বললাম। এবছর অতটা গ্যাদারিং নেই, মানে খুব নিরাপদেই আমরা যেতে পারতেছি। আগে তো এই সামনে আমরা দাঁড়াইতে পারতাম না, সদরঘাটে জ্যাম লাগতো। আজকে আমরা আসছি একদম রিল্যাক্সে চলে আসছি। মানে এতদিন পরে বাড়ি যাচ্ছি, অনুভূতিটাই অন্যরকমের। কেবিন থেকে ডেক সবখানেই যাত্রীর উপচে পড়া ভিড়। যাত্রী পূর্ণ হলেও দক্ষিণাঞ্চলমুখী প্রতিটি লঞ্চ ছেড়েছে কিছুটা দেরিতে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। যেই বিছনা আমরা নিজেরা 300 টাকায় যাই, ওই বিছনা এখন 2000 টাকা। তো লঞ্চে 400 টাকায় আছে, সেই হিসাবে লঞ্চে আলহামদুলিল্লাহ ভালো। আমরা কোনো বাড়তি বা কোনো জুলুম বা কোনো অতিরিক্ত কোনো আমরা ভাড়া দিই না। ঘরমুখো মানুষের এই ভিড়ে ছাড়িয়ে যায় টার্মিনাল থেকে গুলিস্তান পর্যন্ত। তীব্র যানজট আশপাশের সড়কেও। দুপুরের দিকে একটু কম ছিল, এখন দেখেন এখনো অনেক চাপ সৃষ্টি হয়েছে। তা আমরা আশা করি যে এই চাপ কিছু হবে না। আমরা প্রত্যেকটা লঞ্চ একটু ওভারলোডিং করতে দিই না, লঞ্চের যাত্রী হইলে আমরা লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করতেছি। যাত্রীরা যেন সুন্দরভাবে যাইতে পারে, মানে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এবং যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এখানে র্যাব পুলিশ, নৌ পুলিশ, ডিএমপি পুলিশ, আর্মিরা সবাই টহল দিচ্ছে। যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকের পাশাপাশি কাজ করছে পুলিশ, আনসার সহ নৌ পুলিশ সদস্যরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদ রাতে আনন্দঘন পরিবেশ আর স্বস্তি নিয়ে ঈদ উদযাপনে বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। বেসরকারি চাকুরিজীবী আর খেটে খাওয়া মানুষরা শেষ রাতের ট্রেনে ফিরছেন শেকড়ে। যদিও লম্বা ছুটির কারণে এবার রেলপথে যাত্রায় ছিল স্বস্তি। দুর্নীতির প্রশ্নে সরকারের কঠোর অবস্থানে এই অর্জন সম্ভব হয়েছে, স্টেশন পরিদর্শনে গিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের আগে কিশোরগঞ্জের পথে শেষ ট্রেন। ঢাকায় চাঁদ দেখে বাড়ির পথ ধরলেন এই যাত্রীরা। কমলাপুর থেকে 6:45 ছেড়ে এসে 25 মিনিটের মধ্যে বিমানবন্দর স্টেশনে। এখান থেকে উঠেছেন অনেক যাত্রী। প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দ আর উত্তেজনা তাদের মধ্যে, তাই কারো কারো মধ্যে দ্রুত ট্রেনে ওঠার তাড়া। আগে ছুটি হয়ে গেছে তো মানুষ বিভিন্নভাবে গেছে, আগে গেছে যার জন্য এবার সুবিধা হয়েছে। আমার মা বাবা দেশে থাকে তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি আর কি। ট্রেনে যেতেছি ভালো লাগতেছে, এবার দেখা যাচ্ছে টিকিটও পাইলাম সুন্দর করে। সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছাড়ছে একের পর এক ট্রেন। সবগুলো ট্রেনই শেষ বেলার যাত্রীরা উঠেছেন ঘরে ফিরতে। রোববার কমলাপুর থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যায় 70টি ট্রেন। তবে রেলে ছিল না কোনো শিডিউল বিপর্যয়, বরং স্বচ্ছন্দে স্বস্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন লাখো যাত্রী। 10 মিনিট থেকে 15 মিনিট এইটুকু সময় টিকিট, সিঙ্গেল টিকিট দিছে, মানে একজন গেলে একটাই টিকিট দিছে। ট্রেনে আমাদের এর আগে কোনো টিকিট পাওয়া হয়নি, এবার টিকিটও পেয়ে গেছি, আবার যাচ্ছি খুব আরামসে। মানুষ হাসি মুখে ঢাকা ছাড়লেও ফেরার যাত্রা নিয়ে বেশিরভাগের মধ্যে ছিল উৎকণ্ঠা। যদিও স্বস্তির যাত্রার নিশ্চয়তাই দিয়েছেন রেলের মহাপরিচালক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সড়কপথে বেশ নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে বাস স্ট্যান্ডগুলোতে ছিল ঈদ যাত্রীদের ঢল। সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট হয়নি। পদ্মা ও যমুনা সেতুর টোল প্লাজা দিয়েও নির্বিঘ্নে পারাপার হয়েছে যানবাহন। তবে মহাসড়কের কয়েকটি পয়েন্টে জটটা তৈরি হয় এলোমেলো যাত্রী তোলার কারণে। বাস, ট্রাক, পিকআপে চেপে বাড়ির পথে ঈদযাত্রীরা। সকালের দিকে গাড়ির চাপ ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। মোটরসাইকেলে করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। পূর্ববর্তী 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পার হয় পদ্মা সেতু দিয়ে। টোল আদায় 4,07 লাখ টাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট দেখা যায়নি। আমরা যাইতাছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। শনিবারে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার হয় প্রায় 45,000। টোল আদায় 3,21 লাখ টাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে তৈরি হয় জটলা। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি চলে ধীর গতিতে, তবে বড় ধরনের যানজট লাগেনি। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই,
ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো 1000-1200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা যাওয়া যাচ্ছে বগুড়া। পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই যানবাহনের চাপ থাকলেও পারাপারে ভোগান্তি হয়নি। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলেছে 17টি। ঢাকা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নেই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক উপদেষ্টা। বলেন, সরকারের সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তো আমরা সবাই প্রথম পর্যায়ে হচ্ছে সরকার হিসেবে কাজ করছি, বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান বিভাগ হিসেবে কাজ করি না, দপ্তর হিসেবে কাজ করি। ঈদ শেষে কর্মস্থলে ফিরতেও কোনো ভোগান্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন সড়ক উপদেষ্টা। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এই পবিত্র দিনে আল্লাহর দরবারে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। এর আগে লন্ডন সময় স্থানীয় সময় সকাল ৯টার দিকে কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন তারেক রহমান। এই সময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা সেখানে আগে থেকে ঈদের জামাতে উপস্থিত ছিলেন। এ সময় তারা স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ঈদের নামাজের পর তারেক রহমান কুশল বিনিময় ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সাথে। আজকে আমরা এই ঈদের ফিতরের নামাজ ঐতিহ্যবাহী কিংস্টন স্টেডিয়ামে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা একত্রে এবং স্টেডিয়ামটা ফুল হয়েছিল নামাজ পড়েছি। আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এমনটাই জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ভারতবর্ষে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট আরও গভীর হবে। সচেতনভাবে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না সরকার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তো পশ্চিমা বিশ্বের কি তাদের তো বাংলাদেশে একটা আলাদা আগ্রহ আছে। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। বিএনপি মহাসচিব বলেন, কিছু কিছু মহল নির্বাচন পেছাতে চায়। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনে নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেন তিনি। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নতুন দল প্রতিষ্ঠায় সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক। সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা চলছে বলেও দাবি করেন মহাসচিব। জানান, সামাজিক মাধ্যমের কোনো জবাবদিহিতা নেই। বরাবরই বাংলাদেশপন্থী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে।
15টা বছর লড়াই করেছি। বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধের ভার জনগণের উপর ছেড়ে দিয়ে গণহত্যার বিচার দ্রুত করার দাবি জানান মির্জা ফখরুল। 5 আগস্টের ভূমিকায় সেনাবাহিনী আরও একবার নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না, ভুল হয়েছে ত্রুটি হয়েছে। আমরা তো নতুন প্রস্তাব নিয়ে এসেছি, নিউ প্রপোজাল নিয়ে এসেছি, সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর নতুন দেশের মানুষ স্বস্তি ও শান্তির ঈদ উদযাপন করবে। একই সাথে আওয়ামী লীগের নির্যাতনের কারণে যে সকল নেতারা ভয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে পারত না, তারা 16 বছর পর প্রথমবারের মতো স্বস্তির সাথে ঈদ করবে, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ে দলীয় ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, সেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। নতুন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনা, তাহলেই দেশকে এগিয়ে নেওয়া যাবে বলেও দাবি করেন সার্জিস। এর পূর্বে যে ঈদগুলো হতো না, এই ঈদগুলোতে একটা ন্যারেটিভ সেট করে দেয়া হতো দল হিসেবে আওয়ামী লীগ থেকে, এবং ওই ন্যারেটিভ অনুযায়ী ঈদটা পালিত হতো। ঈদের যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কখনো পালিত হতো না। তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। প্রধান উপদেষ্টার চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর প্রতিফলন দেখা যাবে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গার বিষয়ে আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সফল রকম চেষ্টা করবে। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে, এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে। চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ ও মানিক নামে 2 জনকে মৃত ঘোষণা করে। পূর্বশত্রুতার জের ধরেই এই হামলা বলছেন আহতরা। আর এমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি নিহতদের স্বজনদের। সন্তানকে হারিয়ে বারবার মুছা যাচ্ছিলেন নিহত আবদুল্লাহর মা। বোন, স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। একই অবস্থা নিহত মানিকের স্বজনদেরও। শনিবার গভীর রাতে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বালুমহল থেকে প্রাইভেট কার যোগে ফেরার পথে বাকুলি অ্যাক্সেস রোডে দুর্বৃত্তের ব্রাশফায়ারে নিহত হন এই 2 জন। এদের মধ্যে মানিকের বাড়ি হাটহাজারী এবং আবদুল্লাহর বাড়ি কক্সবাজার। গাড়ি চলার ভিতরে কেন বন্দুক চলে, কেন গুলি চলে, এটা কি যুদ্ধ চলে? তার তো অনেক সূত্র আছে, নামটা বলার মতো না। আমাদের বাইকে যে মারছে, আমরা ওর বিচার চাই, আমরা ওরে দেখতে চাই, ও কিরকম মানুষ আমরা দেখতে চাই। আমার মায়ের বুক খালি গেছে, আমার একটা ভাই, আমার আর কেউ নাই পৃথিবীতে, আর কেউ নাই, শুধু আমার একটা ভাই। এই ঘটনায় আহত হন সরোয়ার, হৃদয় ও রবিন নামে আরও 3 জন। তাদের অভিযোগ 10 থেকে 12টি মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের সহযোগীরা সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের। ভাইকে মেরে ফেলবে, সরোয়ার ভাই উনিকে মারার জন্য আসছে, ফুল প্রিপারেশন নিয়ে আসছে, বাট ওরা প্রায় 100-200 রাউন্ডের উপর গুলি করছে আমাদের গাড়ির উপরে। আমাদেরকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমাদেরকে দূরাইছে ওরা। বরিন্নাথের সরোয়ার সাজ্জাদ আছে যে ওনার সাথে মনে হয় এনটিআর ছিল আগে, এগুলো নিয়ে আর কি। আর ওই যে 8 মার্ডার সাজ্জাদ বলে যে ওরা এগুলো করতেছে আর কি।
হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওরা হয়তো মানে আরো বড় ধরনের ক্ষতি করার ছিল, টার্গেট ছিল। পুলিশ থাকাতে হয়তো ক্ষয়ক্ষতি একটু কম হয়েছে। ওরা কিন্তু সার্ভারের কথা বলেছে, কিন্তু কি জন্য এই ঘটনা ঘটেছে এটা আসলে এখনো কনফার্ম নাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ সহ তার বাহিনীর 10 সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত 12:30 থেকে 3টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে কেএমপি সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনার জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মাণাধীন একতলা ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে 10 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় পিস্তল, কয়েক রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল এবং 7টি মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত পলাশের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 14টি মামলা রয়েছে। নেভি এবং পুলিশ যৌথভাবে এখানে রেড দেওয়ার চেষ্টা করে। রেড দেওয়ার সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি ছোড়া হয়। এরপর দুই পক্ষে গুলি চলে বেশ কিছুক্ষণ। এই অভিযান চলতে থাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই সময়ে ফায়ার এক্সচেঞ্জের পরে এদের 10 জনকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। নড়াইলে আলাদা 2টি ঘটনায় 2 জন নিহত হয়েছেন। লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় কাঁচামাল ব্যবসায়ীর আঘাতে মৃত্যু হয় এক শ্রমিক নেতার। পরে গ্রেপ্তার করা হয়েছে ওই কাঁচামাল ব্যবসায়ীকে। পুলিশ জানায়, বিকেলে চৌরাস্তা বাজারে যান জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ সময় কাঁচামাল কেনাকে কেন্দ্র করে দোকানদার ইদ্রিস শেখের সাথে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে মামুনের মাথায় আঘাত করে ইদ্রিস। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়া উপজেলার 2 পক্ষের সংঘর্ষে তালেব শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও 10 জন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশিতে বাড়তি মাত্রা যোগ করে চাঁদ রাতের ঈদ শপিং। তাই তো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে শেষ সময়ের কেনাকাটায় উপচে পড়া ভিড় ছিল। এক ছাদের নিচে নামি দামি সব ব্র্যান্ড পাওয়ায় 2 হাত ভরে কেনাকাটা করেছেন ক্রেতারা। বেচা কেনা ভালো হয়, খুশি বিক্রেতারাও। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। শেষ সময়ে ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কেও জমজমাট বেচাকেনা। বর্ণিল সাজে সেজেছে আউটলেটগুলো। শেষ সময়ে পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি তারা। প্যান্ট নিলাম, শার্ট নিলাম, পাঞ্জাবি নিলাম। দাম সীমিত, আগের চেয়ে ভালো আছি আমরা। এখানে 50% ডিসকাউন্ট দেওয়া তো খুব মানে রিজনেবল একটা প্রাইস। তারপরে একটা পাঞ্জাবি নিলাম, এই যে আমি নিলাম হলো 2000 টাকা। এতদিন ওয়েট করার পরে একটা মোবাইল কিনলাম, ঈদ উপলক্ষে কিনলাম। ঈদের খুশির লগে মোবাইলের খুশি দুটা অ্যাডজাস্ট করে আনন্দ করব। ঈদ উপলক্ষে বিপণী বিতানগুলো দিচ্ছে বিশেষ মূল্য ছাড় ও লোভনীয় অফার। সুযোগে তা লুফে নিচ্ছেন ক্রেতারাও। জমজমাট বেচাকেনায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও। কাস্টমার রেসপন্স অনেক পাচ্ছি, আলহামদুলিল্লাহ সেল ভালো যাচ্ছে। হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে যে একটা ঈদের একটা আমেজ যেতে থাকে আর কি, ওইটা এখন পাওয়া যাচ্ছে। চাঁদ রাত অনুযায়ী সকালবেলা মার্কেট ওপেন করার পর থেকেই, শোরুমের শাটার ওপেন করার পর থেকে আলহামদুলিল্লাহ কাস্টমার বেসমেন্ট খুব ভালো। তো গত বছরের তুলনায় বা এর আগের বছরের তুলনায় চাঁদ রাতের হিসাব যদি করি তাহলে ম্যাক্সিমাম মানে ভালো পর্যায়ে এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। যমুনা ফিউচার পার্কে ঈদ আয়োজনে প্রতি বছরের মতো এবারও চলছে কোটি টাকার ঈদ অফার। ঈদ উল ফিতরের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে রমজান মাসব্যাপী এই আয়োজন করেছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শাওয়াল মাসের চাঁদ দেখার পর দেশের বিভিন্ন স্থানে ঈদ আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। বরিশাল সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে নগরীর সদর রোড থেকে আনন্দ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। মুন্সিগঞ্জেও হয়েছে আনন্দ মিছিল। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে সুপারমার্কেট শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় শহর। সবার হাতে ছিল ঈদের শুভেচ্ছা বার্তা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড।
পটুয়াখালীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর শহরের মাদ্রাসা কালভার্ট সংলগ্ন দারুল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। পরে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় শিক্ষার্থীরা মেহেদি উৎসবে মিলিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপনের নানা আয়োজনে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ জামাতে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের জন্য দোয়া করেন মুসলিমরা। সেই সাথে ধর্মের সঠিক শিক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল ফিতরের উৎসবে মাতোয়ারা মুসলিম বিশ্ব। এই আনন্দে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও। কানাডার মন্ট্রিয়ালে বায়তুল মোকাররম, শাহজালাল ইসলামিক সেন্টার এবং মদিনা মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নিউ ইয়র্কের অন্যান্য মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলোতেও আয়োজন করা হয় ঈদের জামাত। প্রবাসী যারা আছেন সবাইকে আমি ব্রুকলিন নিউ ইয়র্ক থেকে জানাচ্ছি ঈদ মোবারক। মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসবে মাতোয়ারা ইউরোপের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগালের রাজধানী লিসবনের বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। মার্তিম মুনিস পার্কে আয়োজিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। ঈদ উৎসবে অংশ নেন ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। দেশ এবং প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আবার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ এখানে আদায় করলাম। প্রাসাদ মাতৃমনিজের সর্ববৃহৎ ঈদের জামাত। ইউরোপের অপর দেশ স্পেন, ফ্রান্স এবং জার্মানিতে ঈদ উৎসবে মেতেছেন প্রবাসীরা। জার্মানিতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। অন্যদিকে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় ঈদের জামাতে ছিল প্রবাসীদের ভিড়। ফ্রান্সের একটি ঈদের জামাতেই অংশ নেন 15,000 প্রবাসী। ঈদ আনন্দ সবার জন্য বয়ে আনুক উৎসব এবং আনন্দময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইরিশ বাংলাদেশ ফ্রান্স শাখার পক্ষ থেকে সকল বাংলাদেশী ও সকল প্রবাসীদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোয় ঢল নামে প্রবাসীদের। নিজেদের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশবাসী ও পরিবারের সদস্যদের জানান ঈদের শুভেচ্ছা। ঈদের যে 2-3 দিন যে আমরা ছুটিটা কাটাই, এটি আসলে আমরা অনেক দিনের পাওয়ার একটা স্বপ্নের একটা 3 দিন ছুটি থাকে। সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন এবং লেবাননেও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকে চৌদ্দগ্রাম সোসাইটি বাহরাইনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। বাংলাদেশ এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রবাসীরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 1,700 ছাড়িয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে জান্তা প্রধান। এর আগে শনিবার 1,644 জনের মৃত্যুর তথ্য দিয়েছিল দেশটির সরকার। বিদ্যুৎ নেটওয়ার্কের সংকটে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে, তাই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের পরও সান রাজ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। অন্যদিকে থাইল্যান্ডে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে 18 জনের মরদেহ। গত শুক্রবার মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের 16.5 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সকালে প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যায়। 16.5 টন ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি, সোলার লাইট সহ জরুরি সহায়তা। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। বলেন, শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট দেখা দিয়েছে। আজ যে ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশ মাত্র। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পের ভয়াবহতা দেখিয়ে যেন টনক নড়েছে বাংলাদেশে।
বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে টেকটনিক প্লেটে জমা হচ্ছে শক্তি, যে কোনো সময় আঘাত হানতে পারে 8 কিংবা 9 মাত্রার ভূমিকম্প। কিন্তু এই প্রলয়ের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? সুমাইয়া ঐশী জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন পার্থ রায়। পরপর দুটি ভূমিকম্পে তছনছ মিয়ানমার ও থাইল্যান্ড। এই দৃশ্য দেখে বুক কেঁপেছে বাংলাদেশেরও। আবহাওয়া অফিসের তথ্য বলছে 2023 সাল থেকেই হঠাৎ করেই বাংলাদেশ ও এর আশপাশে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। 2024 সালে বাংলাদেশ ও এর আশপাশে ভূমিকম্প অনুভূত হয় 54টি, আর চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 3 মাসেই অনুভূত হয়েছে 42টি ভূমিকম্প। ভূমিকম্পের যে রিজিয়নটা আমরা একটি বলতেছি, ওই রিজিয়নে কিছু জায়গায় গ্যাপ থাকে, যেটাকে আমরা সিজমিক গ্যাপ বলি। এই সিজমিক গ্যাপের মধ্যে কিন্তু ভূমিকম্প হয়, যেটা গত শুক্রবার হয়েছে বাংলাদেশের নর্থে এবং আমাদের যে নর্থ ইস্টে, এইদিকে কিন্তু আবার ভূমিকম্প আগে হয়েছে এবং দেখা যাচ্ছে যে 100 বছর কোনো ভূমিকম্প বড় নাই। তো এই দিক বিবেচনা করলে আবার হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে ভূতলে 800 থেকে 1000 বছরের শক্তি জমা হয়েছে, যার ফলে হতে পারে 8.2 থেকে 9 মাত্রার বড় ভূমিকম্প। তেমনটা হলে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অপরিকল্পিত অঞ্চলগুলো হবে ধ্বংসস্তূপ। জনবহুল এলাকায় তাৎক্ষণিকভাবে প্রাণহানি হতে পারে 2 থেকে 3 লাখ মানুষের। অবরুদ্ধ হতে পারে আরও অন্তত 5 লাখ বাসিন্দা। এখানে ক্রমান্বয়ে শক্তি সবসময় বৃদ্ধি পাচ্ছে এবং গত 800 থেকে 1000 বছর ধরে এই প্লেটটা লকড হয়ে আছে। এই যে শক্তিটা সঞ্চিত হয়েছে, সেটা আজ হোক কাল হোক এই শক্তি বের হতেই হবে। রোববার ভূমিকম্প নিয়ে সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস। এখন প্রশ্ন হলো, সত্যিই যদি বিশাল মাত্রার কোনো ভূমিকম্প আঘাত হানে, তার জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ? অপরিকল্পিতভাবে নগরী তৈরি হওয়ার কারণে যেখানে আমাদের সেবা প্রদান করতে যেতে হবে, আমরা ঠিক সেখানে পৌঁছাতে আমাদের বিলম্বিত হতে হবে। কারণ তখন রাস্তা ড্যামেজ হবে, বিল্ডিং কোলাপসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাদের যে সেবা প্রদান করার জন্য আমরা আমাদের ইকুইপমেন্ট সরঞ্জাম নিয়ে আমাদের জায়গা মতো পৌঁছাতে আমাদের বেগ পেতে হবে। শুধু এটুকুই নয়, বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা পরিণত হবে বিস্ফোরণের শহরে। এর পেছনে কারণ ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন ও অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ। এতে পরিস্থিতি সামাল দেয়া হবে আরও দুরূহ। বিশেষজ্ঞদের শঙ্কা, যদি সত্যি হয় তাহলে যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্পে হয়তো ধূলিসাৎ হয়ে যেতে পারে এই দালানগুলো। ভূমিকম্পের সময় নিরাপদে দাঁড়ানোর জন্য যথেষ্ট ফাঁকা জায়গাও এখানে নেই। তাই প্রলয়ের জন্য অপেক্ষা না করে আজ থেকেই ভূমিকম্প নিয়ে সচেতন হতে হবে। সংশ্লিষ্টদেরকেও যথাসম্ভব ঝুঁকি নিরসনে কাজ করতে হবে আজ থেকেই। তাহলে হয়তো কিছুটা হলেও বাঁচানো সম্ভব হবে জানমাল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মিশর ও কাতারের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির নতুন চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস। তবে মধ্যস্থতাকারীদের কাছে বিকল্প চুক্তি জমা দিয়েছে ইসরায়েল। শনিবার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস নেতা খালিল আল হায়া। ইসরায়েল হামাস দুপক্ষ চুক্তিতে সম্মত হলে গাজায় কার্যকর হবে 50 দিনের যুদ্ধবিরতি। মুক্তি পাবে হামাসের হাতে জিম্মি 5 ইসরায়েলি নাগরিক। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে মধ্যস্থতাকারীদের কাছে বিকল্প চুক্তি জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকল্প চুক্তি নিয়ে মুখ খোলেননি কেউই। এখনও হামাসের হাতে জিম্মি আছে 59 ইসরায়েলি। ধারণা করা হচ্ছে জীবিত আছে 24 জন।